শহীদ আমিনুল হক, পিতা শেখ জিয়াউল আহমেদ। শহীদ আমিনুল হক ছিলেন সৈয়দপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, কোষাধ্যক্ষ। 1958 সালে সৈয়দপুর পৌরসভার প্রতিষ্ঠাতা সদস্য, নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইপ্রেলের সভাপতি, শিল্প সাহিত্য সংসদের কার্যকরী সদস্য। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ টেপ রেকর্ডারে রেকর্ড করে হাটে বাজারে গ্রামগঞ্জে বাজিয়েছিলেন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই টেপ রেকর্ডার সংগ্রহ করেছিলেন তুরস্ক থেকে। ওনার মেয়ে আফলাতুন নাহারের স্বামী মোহাম্মদ আমজাদ হোসেন সেটি তুরস্ক থেকে আনে। 7 মার্চের ভাষণ শুনিয়ে জনগণকে উজ্জীবিত করেছিলেন, আর এতেই উনি পাক সেনাদের টার্গেটে পড়ে যান। ওনাকে সৈয়দপুর বিমানবন্দরে কাজ করানো হয়েছিল এবং অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় শান্তি কমিটির সদস্যরা তাকে হাত কেটে, কান কেটে, চোখ উপড়িয়ে হত্যা করে। আজকে আমরা জানবো ওনার সম্পর্কে বিস্তারিত। যাকে আমি পরিচয় করে দিব, উনি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ 1973 সালে পাঠাগার সম্পাদক এবং 1972 সালে উনি বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুরের সভাপতি ছিলেন এবং বর্তমানে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সৈয়দপুরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সৈয়দপুরে অসংখ্য বাঙালি হত্যা করা হয়েছে। যে সকল বাঙালি শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাত্রা কামনা করছি। 1971 সালে সৈয়দপুরে যে সকল বাঙালি অবরুদ্ধ হয়ে পড়েছিল, সে সকল বাঙালিদেরকে অবরুদ্ধ অবস্থায়, বিশেষ করে 15 এপ্রিলে একটা মাস কিলিং হয়। আমার স্পষ্ট মনে আছে, আমি সে সময় ক্লাস 6-এর স্টুডেন্ট ছিলাম। আমি সে সময় তৎকালীন ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ মাঠে ছিলেন, মুক্তি পাগল মানুষ মাঠে ছিলেন, সেই সময় তার ছাত্র নেতারা যেমন নসাদ ভাই, ইদ্রিস ভাই, আমজাদ ভাই, আক্তার ভাই, আইজুল ভাই, এরকম অনেক ছাত্র নেতারা আমাদেরকে স্কুলে গিয়ে আমাদেরকে বের করে নিয়ে এসে আমরা মিছিলে অংশ নিতাম। সৈয়দপুরে স্থানীয় বিহারীরা অস্ত্র হাতে নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে, গোটা সৈয়দপুরে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাঙালিদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এবং সেই দিন আমার বড় ভাই সৈয়দ নুরুল ইসলাম, আমার বড় ভাই, উনি ছাত্রলীগ করতেন সেই সময়, তাকে টেনে হিঁচড়ে আমাদের কাছ থেকে নিয়ে যায়, তাকে হত্যা করা হয়। এবং সেদিন আমার ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা সবাই প্রাণে বেঁচে যাই। আমার ভাইকে হত্যা করার পর ঘাতকরা পরে আর ফিরে আসেনি, আমরা সবাই প্রাণে বেঁচে যাই। আমি আমার ভাইকে আজকে স্মরণ করছি। যে সকল বিহারীরা ছিল, যারা রাজাকারের শিরোমণি ছিল, পিস্তলের চেয়ারম্যান ছিল কাইয়ুম, পুরসভার টার্নিং পয়েন্টে একটা বিল্ডিংয়ে, মাওয়ারি বিল্ডিংয়ে তার অবস্থান ছিল, ওখানে অফিস ছিল। মল্লিক কাইয়ুম সেখানে থাকতো, ওখানে বাড়ি জোর করে দখল করেছিল। তারপর মৌলানা হাশমি, তারপরে আপনার গোলাহাটের সেলিম খান, রিদার আহমেদ, একদম বিহারীরা অনেকেই তারা প্ল্যান করে আমাদের সৈয়দপুরে তুলসীরাম সড়ক, তারপরে জিগুলং সড়ক, এই 2 সড়কে অসংখ্য 2 ধারে মারোয়ারিদের বাড়ি, মারোয়ারিদের অবস্থান। তাদেরকে প্রলুব্ধ করা হয়, তাদেরকে বোঝানো হয় যে আমরা তোমাদেরকে ভারতে পৌঁছে দিতাম,
তোমরা সবাই সংগঠিত হও, এক জায়গায় হও, আমরা তোমাদেরকে নির্বিঘ্নে আমরা তোমাদেরকে ভারতের বর্ডার ক্রস করে দেব। তাদের কথায় বিশ্বাস করে এখানকার শত শত স্থানীয় মারোয়াড়িরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের কথা বিশ্বাস করে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে টাকা পয়সা গয়না নিয়ে তারা জড়ো হয় রেল স্টেশনে, এবং তাদেরকে প্ল্যান করে ট্রেনে তুলে নিয়ে গিয়ে তাদেরকে সৈয়দপুর সীমানা স্টেশনের সীমানা দাঁড় করিয়ে তাদেরকে বাজারি কোপ দিয়ে হত্যা করা হয়। এটা তো সবারই জানা এই ঘটনা, এবং সেখানে 413 জনের ঘটনায় আমি পরে জানতে পারি যে সেই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সৈয়দপুরের ঘাতক বিহারি মহিউদ্দিন, অবাঙ্গালী সম্পাদ, এই ধরনের বেশ ইদ্রিস, এই ধরনের বেশ কয়েকজন বিহারি ঘাতক সেই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এ সময় আমরা শুনেছিলাম এবং এটা বাস্তব সত্য। তো গোলো চাচা একজন অনেক সাদা মনের মানুষ ছিলেন, এবং সেই সময় সৈয়দপুরের রাজপথে আমাদের যে সকল ছাত্রলীগের ভাইয়েরা যারা আমাদের সিনিয়র নেতারা রাজপথকে কাঁপাতেন, লড়াই সংগ্রাম আন্দোলনের রাজপথে মিছিল করতেন, তারা আমাদেরকে স্কুলে গিয়ে আমাদেরকে বের করে নিয়ে আসতেন, আমরা রাজপথে মিছিল করতাম। সে সময় দেখেছি যে গোলো চাচা সবসময় ছাত্রলীগের নেতৃবৃন্দকে, আমাদের বড় ভাইদেরকে, জাকির ভাই, ইদ্রিস ভাই, তারপরে আমজাদ ভাই, আক্তার ভাই, সবাইকে উনি ভালো পরামর্শ দিতেন, সাহস জোগাতেন, এবং সেই সময় স্বাধীনতার মন্ত্রটা কি সেই মন্ত্র দীক্ষিত করতেন। এবং আমি দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি যে উনি মাঝে মধ্যে উনি ছাত্রলীগকে ডেকে ডেকে উনি 2-5 টাকা ধরা দিতেন যাত্রা কাজ করেন। তো গোলো চাচা উনি সবসময় উনি শহীদ ডক্টর জিয়াউল হকের, তৎকালীন ডক্টর জিয়াউল হক অনেক বড় মাপের নেতা ছিলেন, এবং সেই সময় ডক্টর জিয়াউল হকের একান্ন সান্নিধ্যে থাকতেন গোলো চাচা। এবং গোলো চাচা তার উদার যে মন, যে মানসিকতা, সেই সময় কিন্তু খুব অনেক বড় একটা বিষয় ছিল। তো গোলো চাচা একজন প্রকৃত এবং একজন নিষ্ঠাবান, একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন, এটি আমরা সবাই বলতে পারি। এবং গোলো চাচাকে আমার শেষ যে দেখাটি আমি দেখেছিলাম আমার খুব মনে পড়ছে এখন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এটি যখন ঢাকায় যখন বঙ্গবন্ধু ভাষণ দিলেন 7ই মার্চে, তার সেই ভাষণ, সেই ভাষণ আমরা দেখলাম যে 8ই মার্চ সম্ভবত, আমার মনে আছে 8ই মার্চ সম্ভবত, ডক্টর জিয়াউল হক রোডে যে আওয়ামী লীগ অফিস ছিল, ডক্টর জিয়াউল হকের চেম্বার ছিল, সেখানে গোলো চাচা এবং তৎকালীন ছাত্রলীগ নেতা ছিলেন, সবাইকে বধু ভাই বলতো, আমার মনে আছে। তখন ওপেন টেপ ছিল, ফিতালার টেপ রেকর্ডার, সেই টেপ রেকর্ডারে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয় মাইকে। সেই ওই রোডে আমি দাঁড়িয়েছিলাম, ছাত্রলীগের অনেক নেতাকর্মী দাঁড়িয়েছিল, আমার বড় ভাই শহীদুল ইসলাম উনি তখন ওখানে গোলো চাচার পাশে দাঁড়িয়েছিলেন। সেই ভাষণ যখন প্রচার করা হচ্ছিল, গোলো চাচা ওই সময় দাঁড়িয়ে উনি দেখভাল করছিলেন। ইন দ্য মিন টাইম ভাষণ শেষ হলো, ভাষণ শেষ হওয়ার পরপরই একটা আর্মি কনভয় দ্রুত এসে ওই আওয়ামী লীগ অফিসের সামনেই অবস্থান নিল। তারা নেমে সঙ্গে সঙ্গে তারা বাড়িতে পড়ে, তারা অ্যাটেনশন হয়ে তারা শুয়ে পড়ে তারা অস্ত্র তাক করে ধরল। আর যে যা ভাবে পারলো সবাই দৌড় দিল, আমিও দৌড় দিলাম। আমার ভাই দৌড়ে এসে আমাকে এক জায়গায় ধরলো, প্রতি রাতে বাড়ি যা, আমি দেখতেছি যে বাড়ি যা। তো ওখানে সবাই আর্মিদের অস্ত্র তাক করা দেখে তখন সবাই পালানো শুরু করলো, আমিও পালালাম। সে সময় আমি গোলো চাচাকে দেখেছি, আমার লাশ দেখা। যাই হোক, তো গোলো চাচাকে আমার খুব মনে পড়ছে। গোলো চাচা একজন নিবেদিত প্রাণ ছিলেন, এবং আমি পরে জেনেছি যে ওনাকে 28 তারিখে সম্ভবত ওনাকে সে সময় ক্যান্টনমেন্টে আমার মনে পড়ে যে সৈয়দপুর এয়ারপোর্টে তখন ফাংশনেরা
গ্রাম থেকে লোক ধরে নিয়ে আসতো এবং এলাকার বিভিন্ন মুসলিম লীগের লোকজন লোক দিত। তারপরে আপনার এই সেই ক্যান্টনমেন্টে এয়ারপোর্ট, সেখানে আমিও কাজ করেছি। আমার বড় আব্বা ওখানে কাজ করতেন, সেখানে আমি খাবার নিয়ে যেতাম আমার বড় আব্বার জন্য। সেখানে চাচাও কাজ করতেন, অনেকেই এভাবে অনেক বাঙালি ওখানে কাজ করতেন। তো সেখানে গোল চাচাকে আমি দেখেছি, ওখানে আমি দেখেছি গোল চাচাকে। এরপরে শুনেছি যে গোল চাচাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। আজকের এই দিনে আমার খুবই মনে পড়ছে গোল চাচাকে। আমি আজকের দিনে শ্রদ্ধা করে গোল চাচাকে স্মরণ করছি এবং গোল চাচার যে অবদান অনেকেই জানে না, অনেকেই কিন্তু গোল চাচার অবদানকে জানে না। যারা জানে না তাদের জানানো উচিত। এই সৈয়দপুর শহরে মুক্তিযুদ্ধের সময় অনেকের অবদান ছিল, তার মধ্যে গোল চাচার অবদানকে কিন্তু স্মরণ রাখার মতো, মনে রাখার মতো। আমি এই মানুষটির জন্য মনে প্রাণ দোয়া করছি যে উনি যেখানে থাকুন না কেন আল্লাহ তাকে ভালো রাখুন, তাকে জান্নাতবাসী করুন। আমি এই দোয়াই করছি। আমার সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এবার যাকে আমি পরিচয় করে দেব উনি হচ্ছে আতাউর রহমান ময়না এবং উনি ছিলেন 1971 সালে বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক এবং 29শে মার্চ টেক্সটাইলে ওনার হাতে গুলি খেয়েছিলেন এবং ওখান থেকে উনি গুয়াহাটিতে গিয়েছিলেন। ওইখানে ভারতের বেতারে উনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে ওনার বাবাকে নির্মমভাবে তার 2 দিন পর হত্যা করা হয়েছিল। আজকে আমি ওনার মুখেই আমার স্বাধীনতার কিছু কথা শুনবো, কথা বলবো আতাউর রহমান ময়নার সাথে। আমি আতাউর রহমান, প্রাক্তন বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক। 1965 সাল থেকে 1975 ফেব্রুয়ারি মাস পর্যন্ত 10 বছর আমি বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক অঙ্গনে আমি জড়িত ছিলাম। আজ আমাদের খুবই বেশি করে মনে পড়ে আমিনুল হক গোলু চাচার কথা, যার অক্লান্ত পরিশ্রম, অসাধারণ ব্যক্তিত্ব, স্বাধীনতার টানে এরকম প্রকৃতির লোক আমাদের এই অঞ্চলে খুবই কম পাওয়া যায়। তার জীবনের অর্ধেক সময় উনি স্বাধীনতা সংগ্রামের সকল পরিকল্পনার সঙ্গে সৈয়দপুর শাখায় উৎসাহ দিয়ে বেড়াইতেন আমাদের ছাত্রলীগ কর্মীদেরকে। অনেক সময় পকেট থেকে আর্থিক সাহায্য আমাদের করতেন এবং উনি কোনোদিনও অসহযোগ কিংবা গোলযোগ, মারামারি, কাটাকাটি, উচ্ছৃঙ্খল পছন্দ করতেন না। স্বাধীন চেয়েছিলেন, দেশটা স্বাধীন হোক, মানুষ মুক্ত হোক, এই উৎসাহ দিতেন আমাদের সবাইকে। পথে ঘাটে আমাদের দেখা হতো। আজ মনে পড়ে থাকে সেই পাঞ্জাবি পরা, সামনে বুকের 2টি বোতাম খোলা, কাবলি স্যান্ডেল, কখনো হাতে ছাতা, কখনো নাই, ডান হাতের আঙ্গুলি ইশারায় আমাদের ডাকতেন, ডেকে জিজ্ঞেস করতেন তোমাদের কার্যক্রম কেমন চলতেছে। আমরা বলতাম যে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, আজকে পোস্টার করব, কালকে মিছিল করব। আমার একটি ঘটনা খুব বেশি করে মনে পড়ে। 70-এর শেষের দিকে কামারপুকুর, তারাগঞ্জ ওই অঞ্চল থেকে প্রায় 10 থেকে 12 হাজার লোক সৈয়দপুরের বাঙালিদেরকে রক্ষা করার জন্য, তখন সৈয়দপুরের টাউনের মধ্যে খুব কমের মধ্যে বাঙালিরা ছিল 25 কি 30 হাজার এবং উর্দু ভাষীরা ছিল প্রায় 1 লাখ 1.5 লাখের মতো। বাঙালিরা এখানে নিরাপদ ছিল না বলেই সেই অঞ্চল থেকে লোক চলে আসছিল সৈয়দপুর আক্রমণ করা। এই খবর পেয়ে গোলু চাচা এবং আমাদের ছাত্রলীগের 5-7 জন কর্মী ছুটে দৌড়ালো। ওনার হাতে তখন কালো ছাতা। উনি কামারপুকুর জেলা পরিষদের থেকে একটু পূর্বে দিকে গিয়ে ব্রিজের কাছে এই 10-12 হাজার লোককে থামাতে চেষ্টা করল। তর্ক হলো, অনেক কিছুটা ধাক্কাধাক্কি হলো, অনেকে রাগ করলো যে আমাদের বাঙালিরা সৈয়দপুরে তারা নিরাপদে নাই, আমরা যাবো, তাদেরকে রক্ষা করব।
উনি চাচ্ছিলেন না যে কোনো মারামারি হোক, কোনো কিছু হোক। শেষে অনেক তর্কাতর্কির পর উনি রাস্তার মধ্যে শুয়ে পড়লেন। যে ঠিক আছে, তোমরা যদি যাও তাহলে আমার লাশের উপর থেকে যাও। এই দৃশ্য দেখে তারা আর আগলো না, সেই গ্রুপটা আগালো না, সে মুখটা আগলো না, তারা পিছিয়ে চলে গেল। এই একটা দৃশ্য মনে পড়ে। দ্বিতীয় কথাটি মনে পড়ে, খুবই মনে পড়ে, যখন ঢাকা থেকে আমাদের ছাত্রলীগ নেতা কর্মীরা ঘোষণা দিলেন, বঙ্গবন্ধু ঘোষণা দিলেন 23শে মার্চে আমাদের বাংলাদেশের পতাকা জায়গায় জায়গায়, অফিস আদালত মহল্লায় সব জায়গায় আমরা যেন বাংলাদেশের পতাকা উত্তোলন করা। আমরা কয়েকজন ছাত্রলীগ কর্মী তখন আজকে যেটা কলিম মোড় বলে, সেই কলিম মোড়ের কাছে 5:30টার দিকে আমরা সব দাঁড়াইছিলাম। এই গোলু চাচাই আমাদেরকে ধরে নিয়ে যায় এবং ডাক্তার ডক্টর মরহুম জিকুল হক সাহেবের সামনে উপস্থিত করে। আমরা তাদের মনের কথা বললাম, উনিও বললেন। ডাক্তার সাহেব গম্ভীর হলেন। এর মধ্যে ফিরদৌস ভাই, মরহুম ফিরদৌস ভাই, উনি স্বাধীনতা সংগ্রামে তার অনেক নাম ছিল। দৌড়ে গিয়ে নতুন বাবুপাড়ায় এক রেলে কর্মচারী ছিলেন, উনি তখন বাংলাদেশের পতাকা সেলাই করতেন, তৈরি করতেন। ফিরদৌস ভাই দৌড়ে গিয়ে সেখান থেকে পতাকার অর্ডার দিল এবং পতাকা তৈরি হলো। আমাদেরকে ডাক্তার সাহেব বললেন, এখন নামাজের সময় মাগরিবের, আমি কথা বলবো না, তোমরা 10টা 10:30টার দিকে, 11টার দিকে তোমরা আসো। আমরা চলে আসলাম। আসার পর দেখি ঘরের মধ্যে সেই রাত 10টা 10:30টায় পতাকা সেলাই করা আছে। আমি জিজ্ঞেস করলাম কী করব। তখন এই গোলু চাচাই বললেন প্রথমে যে এখানে আমরা পতাকা উঠাবো। ডাক্তার সাহেবও ওখানে সাই দিলেন যে হ্যাঁ পতাকা উঠাবো। সেই পতাকাটা ভাঁজ করে বিস্কিট কালারের একটা প্যাকেটের মধ্যে আমাকে দেওয়া হয় এবং ডাক্তার সাহেবের, মরহুম ডাক্তার সাহেবের বাসার সামনে একটা বাঁশ থাকে, সেই বাঁশ এবং লুঙ্গি নিয়ে আমরা ছাত্রলীগের 5-6 জন ছেলে রাত তখন 12টা বাজে আমরা রওনা করি। 12:40 দিবাগত রাত্রি 22শে ফেব্রুয়ারি আমরা 12:41 ডাক্তার সাহেবের চেম্বারের সামনে সেই পতাকা উঠায়। উনি তখন ছিলেন। আমরা কিন্তু ভাবেই গেছিলাম, কিছুটা ভয়ও খেয়েছিলাম যে আমরা মাত্র 5-6 জন, কিন্তু উনি সাহস দিতেন। আমাদের সঙ্গে আরেকজন লোক ছিল যে উনি সাহস দিতেন, লুৎফর রহমান, মরহুম লুৎফর রহমান, উনিও ছিলেন আমাদের সাথে। তো সেদিনের কথা আমাদের মনে পড়ে। যদি ওই দিন সেদিন আমাদের সাহস না দিতেন, সঙ্গে না থাকতেন, তাহলে ডাক্তার জিকুল হক সাহেবের, মরহুম ডাক্তার জিকুল হক সাহেবের সামনে চেম্বারে সে পতাকা দিতে অসম্ভব। সেই দুটো স্মৃতি আমাদের আমার অন্তরে খুবই দাগ কাটে। তার স্নেহ ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, উৎসাহ ছিল। প্রায় মতো আমি গিটার বাজাইতাম, রংপুর বেতারে আমি গিটার বাজাইতাম। যখনই আমি প্রোগ্রাম করতে যাব, উনি ডেকে আমাদের বলতে যে গণসঙ্গীত বাজাবে। কোন গণসঙ্গীতটা বাজাবো? চল চল চল, উর্দে গগনে বাজি মেদল, এই গানটি নজরুলকে বাজাবো। আমরা অন্য গান আমি প্র্যাকটিস করে গেছি, কিন্তু ওনার অনুরোধ ছিল তো এই গানটি বাজাবে। তারপর এখানে বেবি নাজমিনের বাবা ছিল মনসুর আলী ভাই, মরহুম মনসুর আলী ভাই, তাকেও বলতো বাঁশি বাজাবি, এখানে গণসঙ্গীতের এই গানগুলো কী বাজাবে। তো তার সে উৎসাহ এবং উদ্দীপনা এবং ভালোবাসা, আন্তরিকতা যেভাবে উনি সৃষ্টি করছেন সবারই সাথে, সেটা এক অসাধারণ অতুলনীয়। আজকের দিনে তার কথা মনে করে চোখের পানি বের হয়, মনে আবেগ উঠে যে আমাদের এরকম প্রিয় অভিভাবক একজন আমরা হারাই ফেললাম। আজকে আমরা ইতিমের মতো ঘুরতেছি। উনি যদি আজকে জীবিত থাকতেন, শহীদপুরের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে থাকত না, অন্য ধারণা চলে যাওয়াতে আমরা পথের মধ্যে ওনার স্মৃতি, সেই কলিম মোড়ের স্মৃতি, মরহুম ডাক্তার জিকুল হক সাহেবের সেই চেম্বারের স্মৃতি এখনও মনে পড়ে, চোখের পানি। তখন 17 বছরের ছিল। আমি এখান থেকে পালিয়ে যাই 25শে মার্চ, এবং নীলফামারীতে তখন ইপিআররা দল ছিল। ইপিআররা তারা পাকিস্তানকে প্রোটেকশন দেওয়ার জন্য টেক্সটাইলের কাছে এসে তারা দাঁড়ায়। আমি ওই ইপিআরের একটা গাড়িতে উঠে গেছিলাম। মেজর সুবেদার মেজর ছিলেন একজন মজিদ, মরহুম মজিদ,
উনি আমাদেরকে নেবেন। আমি উনি নেবেন না, আমরা জোর জবরদস্তি করে আমি উঠলাম ওখানে। তখন আমার খুব গায়ের রক্ত গরম, খুব স্পৃহা যে আমি যুদ্ধ করব, কিন্তু আমার হাতে কোনো ট্রেনিং কোনো কিছু আমি জানতাম না। উনি এক রাত আমাকে ট্রেনিং দিলেন, মেজর মজিদ সুবেদার মেজর মজিদ সাহেব, উনি পেয়ারের ওখানে ছিলেন। তারপর আমাদের যুদ্ধ হলো, এক রাত আমাকে ট্রেনিং দেওয়া হলো, যুদ্ধে আসলাম, আমি গুলি খেলাম টেক্সটাইলে, ওখান থেকে চলে আসলাম গুলি আহত অবস্থায়। আমাদের কিছু লোক ছিল, চলে গেলাম দেওয়ানগঞ্জ থেকে চলে গেলাম আপনার শিলিগুড়িতে ওরা অপারেশন করতে পারলো না। সেখানকার একজন বিএসএফের লোক ছিল, মুসলিম ভদ্রলোক, উনি আমার দুঃখ বুঝে, তখন আমি খুব কাঁদতেছিলাম যে আমার হাতে গুলি লাগছে, কি অপারেশন করতে পারতেছে না, এখন আমি কী করব, বাপ মায়ের ছাড়া। কোনোদিন আমি বাপ মা ছাড়া হয়নি, দেশ থেকে ছাড়া হয়নি। তখন উনি আমাকে নিয়ে চলে গেলেন গুয়াহাটিতে মেডিকেলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করাইলেন। ওরা গুলি অপারেশন করল। সেখানে আমার সঙ্গে ছিলেন মেজর মইনুল, ওনারও পায়ে গুলি লাগছিল, চট্টগ্রাম সেক্টরে, উনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন, ওনারও পায়ে গুলি লাগছিল। উনি আর আমি পাশাপাশি বেডে দিচ্ছি। আসামের লামডিং, ফরকাটিং, ভাসানীচর, পূর্বপথর, ডিগবয়, দুলিয়াজান, গুয়াহাটি, মরিয়নি, তিনসুকিয়া, এইসব এলাকার লোকরা তখন এই বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের যে অযোগ্যতা হয়েছে, বাংলাদেশের যে হত্যাজঙ্গ হইতেছে, পাকিস্তান যে জুলুম অত্যাচার করেছে, অত তারা খেয়াল খবর নেয়। একমাত্র ভূপেন হাজারিকা এবং তার বড় ভাই ছিল বিজেন হাজারিকা, ইনারা একটু খবর রাখত। তো ভূপেন হাজারিকা কেমন করে খবর পেলেন যে বাংলাদেশ থেকে এরকম লোক যুদ্ধাহত হয়ে আমাদের এখানে আসছে। উনি তখন কটন কলেজের প্রফেসর এবং দানগেউগারা, উনি ছুটলেন, উনি আসলেন, উনি আমার সঙ্গে কথাবার্তা বললেন, অনেক সাহায্য করলেন, আমাকে নিয়ে গেলেন গুয়াহাটি বেতার কেন্দ্রে, বিবি ভারত, রাজেন্দ্র প্রসাদ আমার স্টেটমেন্ট। আমি ওখানে এতই আমার রক্ত গরম ছিল এবং একটু উত্তেজিত ছিলাম। আমি সেখানে আমার ডাকনাম বলে ফেলছিলাম যে আমি আতাউর রহমান ময়না বলতেছি। 3 বার করে বললাম। এই ময়না নামটা বলাতেই আমার এখানকার লোক, শহীদপুরের অলিগলির ছোট থেকে বড় সবাই আমাকে জানে। তারা এখানকার রেডিও শুনলো, রেডিও শোনার পর আলোচনা হলো যে ময়না হচ্ছে ভারতের এজেন্ট, সে ভারতের দেশে কাফেরদের দেশে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। এই ময়না নামের জন্য আমার বাপকে রেলওয়ে স্টেশনের কাছে, শহীদপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে হত্যা করল আব্বাকে 7ই এপ্রিল। আমি 5ই এপ্রিল ওখানে রেডিওতে ঘোষণা করেছি। সাথে শহীদ আমিনুল হক বলো চাচার কথা স্মরণ করতেছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন। আমাদের বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদের এবং বাংলাদেশ ছাত্রলীগের তিনি অনেক সহযোগিতা করতেন। নিজের পকেট থেকে পয়সা বের করে, সে সময় তামার পয়সা পাওয়া যেত, 100 পয়সায় 1 টাকা। সেই তামার পয়সা আমাদেরকে 5 টাকা, 6 টাকা, কখনো 3 টাকা করে আমাদেরকে দিয়ে দিত পার্টি চালানোর জন্য। কারণ আমাদের পকেটে কারো পয়সা ছিলাম, সবাই ছাত্র জীবন, কেউ আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না। এবং ওই প্রায় আমাদের উৎসাহ দিতেন। এমন এক ব্যক্তিত্ব এবং স্বাধীনতাকামী লোক, এমন এক জলিস প্রাকৃতিক লোক আমাদের শহীদপুরে আর দ্বিতীয় পাওয়া যাবে কিনা জানি না। আজকে আমরা তাকে আমাদের অভিভাবক হিসাবে তাকে আমরা হারিয়ে ফেলছি। তার সেই 28 জুনের কথা মনে করে তাকে নির্মমভাবে এখানকার দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করা এবং উনি শহীদ হন। আমরা যখনই তার বাসার আশেপাশে যাই, তার দোকানের পাশ থেকে যাই, তার কথা স্মরণ করে চোখের পানি আমাদের ছলছলিয়ে উঠে আসে। আল্লাহ তাকে জন্য নসিব করুক। এবং আমি সকল লোকদেরকে বলবো যে তার রুহের মাগফিরাতের জন্য সবাইকে